এই যে একটা ক্যান্ডেলস্টিক, এই ক্যান্ডেলস্টিক আমরা এটা তো ক্যান্ডেলস্টিকের সাথে আমরা সবাই আগে পরে পরিচিত আছি যে এই যখন গ্রিন ক্যান্ডেলের এই অংশটা হচ্ছে ওপেন, এইটা লো, এইটা হাই, এইটা ক্লোজ। কিন্তু আমরা যে অংশটা জানি না, বা অনেকে জানি অনেকে জানি না, যেটা আমরা নতুন করে শিখবো, এই শ্যাডোর যে অংশটা, এই শ্যাডোর অংশটাকে বলা হবে ব্যালান্সড প্রাইস। ব্যালান্সড প্রাইস, এই উইক অংশটা হচ্ছে ব্যালান্সড প্রাইস। আর এই যে বডির অংশটা, এই বডির অংশটাকে বলা হবে ইমব্যালেন্সড প্রাইস। এটা কেন বলা হবে? সে আমরা যদি উদাহরণ দিয়ে বলি, মনে করেন এই শেয়ারটা এখানে ওপেন হয়েছে 30 টাকায়। 30 টাকায় ওপেন হওয়ার পরে কোনো এক ফান্ডামেন্টাল নিউজের কারণে হোক কিংবা কোনো একটা গুজবের কারণে হোক, যেই কোনো কারণে হোক, ও সরাসরি এই 30 টাকা ওপেন হওয়ার পরে এখানে আপনার ধরেন 33 টাকা চলে গেল। 30 টাকা একটা শেয়ার ওপেন হলো, ওপেন হওয়ার সাথে সাথে এটা ধরেন 33 টাকা বা 35 টাকা চলে গেল। যদিও আমাদের বাজারে 30 টাকার শেয়ার 35 টাকা দেওয়ার সুযোগ নাই, 10% সার্কিটের কারণে, আমি বোঝানোর স্বার্থে বলতেছি। ধরেন এটা 33 টাকা চলে গেল। 33 টাকায় চলে গেলে এইখানে যারা 31 টাকা 32 টাকায় কিনতে চাইছিল তারা কিন্তু এখানে পার্টিসিপেট করার সুযোগ পায়নি। আমরা যারা রিটেইলার আছি, আমরা রিটেইলাররা কি করি, যখন একটা গুজব পাই, গুজব পাইলে পরে যেইখানে প্রাইস পাই আমরা সেইখানেই এন্ট্রি নিয়ে ফেলি। কিন্তু স্মার্ট মানি যারা, বা যারা একটু রক্ষণশীল টাইপের বিনিয়োগকারী, তারা যদি এই ফেয়ার ভ্যালুটা যদি নির্ধারণ করে যে আমি এই শেয়ারটা 31 টাকা বা 32 টাকাই কিনবো, এর বেশি দামে আমি কিনবো না, সেই ক্ষেত্রে যখনই এটা 35 টাকা চলে যাবে তখন সে এই শেয়ারটায় আর কিনবে না। এই যে ওপেন হইলো, ওপেন হওয়ার পরে যখন একটা লম্বা বডি তৈরি করে, এই অংশটাকে বলা হয় ইমব্যালেন্সড এরিয়া। সোজা কথা হচ্ছে যে এই ইমব্যালেন্সড এরিয়াতে বায়ার সেলার সমানভাবে সুযোগ পায় না পার্টিসিপেট করার। কিন্তু এই অংশটা, যে শ্যাডো যে অংশটা থাকে, এই শ্যাডো অংশটা কি হয়, এইখানে 10 পয়সা 20 পয়সা ডিফারেন্স হয়, ওঠানামা করে, এর ভিতরে এই কেনা বেচাগুলো হয়ে যায়। তার মানে বেশিরভাগ কেনা বেচা আমাদের মার্কেটে যে হয় সেটা হচ্ছে এই শ্যাডো এরিয়াগুলোতে, বডির এরিয়াগুলোতে কেনা বেচা খুব কম হয়। মানে কথা হচ্ছে যে আপনার যদি ওপেন থেকে ক্লোজিং যে জায়গাটা, এই জায়গাটা যখন বেশি হয় তখন এইখানে ইমব্যালেন্স তৈরি হয়, তার মানে সোজা কথা এইটুকু বোঝেন আপাতত, যে ক্যান্ডেলের বডির অংশটাকে বলা হয় ইমব্যালেন্সড প্রাইস রেঞ্জ, যেইখানে বায়ার এবং সেলার সমানভাবে পার্টিসিপেট করার সুযোগ পায় না। বায়ার এবং সেলার সমানভাবে পার্টিসিপেট করার সুযোগ পায় না। কিন্তু শ্যাডো যে এরিয়া, শ্যাডো এরিয়া হচ্ছে ব্যালান্সড প্রাইস এরিয়া। শ্যাডো অংশ হচ্ছে ব্যালান্সড প্রাইস এরিয়া, যেইখানে বায়ার এবং সেলার উভয়ই পার্টিসিপেট করার সুযোগ পায়। মনে করেন, সহজ ভাষায় বোঝেন, এইখানে প্রাইসটা ওপেন হলো 30 টাকায়, কোনো একজন একটা শেয়ারও যদি এইখানে 33 টাকায় বসায়, আর সেইটা যদি কেউ কিনতে সম্মত হয়, ওইটা কেনার সাথে সাথে আপনার ক্যান্ডেলটা এখানে চলে যাবে, বডি এখানে চলে যাবে। তাহলে এইখানে কি প্রচুর পরিমাণে কেনা বেচা বা বার্গেনিং যে জিনিসটা, যে আমি এতই কিনবো এতই কিনবো না, এরকম কোনো ঘটনা কিন্তু এইসব জায়গাগুলোতে ঘটে না। এইসব জায়গায় কি হয়, একটা নিউজের কারণে একটা গ্রুপ আছে যারা চিন্তা করে যে আমি যেই দাম পাবো ঠিক সেই দামে নিয়ে নেবো, আর সেই সুযোগটা ব্যবহার করে অন্য এক পক্ষ। তারা কি করে, দুঃখ করে দেখবেন যে একটা শেয়ার আজকে ক্লোজ হয়েছে এক দামে, পরের দিন ওপেন হওয়ার কথা যেই দামে, তার থেকে বেশি দামে ওপেন হয়ে গেছে। এই যে অংশটা, এইটাকে বলা হয় ইমব্যালেন্স এরিয়া। আর শ্যাডোর অংশটুকু হচ্ছে ব্যালেন্সড এরিয়া। কথাটা শুনতে একদম উল্টো লাগতেছে, কিন্তু এটাই বাস্তব। আমরা সাধারণত যেটা বুঝি যে ক্যান্ডেলের বডির অংশটাই হচ্ছে আসল ব্যালেন্সড এরিয়া, কিন্তু শ্যাডো ইমব্যালেন্সড এরিয়া। কিন্তু বিষয়টা সেটা না, বিষয় হচ্ছে শ্যাডোর অংশ ব্যালেন্সড এরিয়া আর বডির অংশ ইমব্যালেন্সড এরিয়া। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যান্ডেল সাইজ। এইভাবে যখন একটা প্রাইস মুভ করে তখন কি হয়, মানে এইটা দেখে আপনারা কি বুঝতে পারছেন, মার্কেট প্রচন্ড বুলিশ, বড় বড় ক্যান্ডেল হচ্ছে, বড় বড় ক্যান্ডেল দিয়ে প্রাইস খুব দ্রুত সামনের দিকে এগোচ্ছে, একটা মোমেন্টাম তৈরি করতেছে। এখন এইটা কখন হয়? এইটা হয় সাধারণত, ধরেন একটা প্রাইস অনেক দিন থেকে আপনার কনসলিডেশনের ভিতরে আছে বা ডাউন ট্রেন্ডের ভিতরে আছে, ঠিক সেই রকম সময় যখন কোনো পজিটিভ নিউজ আসে। পজিটিভ নিউজটা কীরকম? যেমন ধরেন কোনো ফান্ডামেন্টাল একটা নিউজ আসছে, অথবা কোনো একটা ইনসাইডার নিউজ আছে, অথবা কোনো একটা রিউমার আছে, এরকম যখন হয় তখন কি হয়, মানুষের ভিতরে দুইটা, মানে এটা হচ্ছে সাইকোলজির অংশ, এটা বোঝার চেষ্টা করুন।
মানুষের ভিতরে তখন দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে ফিয়ার, ভয় কাজ করে। কিসের ভয় কাজ করে? এখানে যখন প্রাইসটা আসছে, এরপরে প্রাইস হঠাৎ করে এইখানে ওপেন হলো, ওপেন হওয়ার পরে দুপ করে মার্কেটটা এখানে চলে গেল। যখন এইখানে যায় তখন রিটেইলাররা তাদের ভিতরে একটা ভয় কাজ করে যে আমি এই ট্রেডটা মিস করে ফেলবো, আমি এই প্রাইসটা আর ধরতে পারবো না। যদি আমি প্রাইসটা ধরতে না পারি তাহলে কি হবে? আমি লাভ থেকে বঞ্চিত হব। আর এই সাথে আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে গ্রিড, লোভ। লোভটা কি? আমি যদি এইখানেও ধরি, আমি যদি এইখানেও ধরতে পারি, আমি নিয়ে নেই, কেননা এইটা আরও বাড়বে। এই যে লোভ, এই লোভের কারণে, লোভটা কি আর ভয়টা কি এইটা বোঝার চেষ্টা করবেন, কেন সাইকোলজিটা এইখানেই। এবং ক্যান্ডেল সায়েন্স বলেন, মার্কেট সায়েন্স বলেন, দুটো এর ভিতরে লুকানো আছে। তাহলে ফিয়ার এবং গ্রিড, ফিয়ার এবং গ্রিড এটা প্রত্যেকটা জায়গায় ব্যবহৃত হয়, প্রত্যেকটা জায়গায় ব্যবহৃত হয় এই দুইটা জিনিস। তাহলে শেয়ার বাজারেও এর ব্যতিক্রম না, এইখানেও এই ফিয়ার এবং গ্রিড দুটো ব্যবহৃত হয়। তাহলে ফিয়ারটা কি? যে আমি এই ট্রেডটা বোধহয় মিস করে যাচ্ছি, এই ট্রেডটা আমি মিস করে যাচ্ছি, আমি যদি এখনই এন্ট্রি না নিই তাইলে আমার ট্রেডটা আমার হাত ছাড়া হয়ে যাবে। এই কারণে সেলার যেইখানে প্রাইস বসাচ্ছে, বায়ার ঠিক সেই জায়গায় কিনে নিচ্ছে। কেন কিনে নিচ্ছে? গ্রিডের কারণে। গ্রিডের কারণে কেন নিচ্ছে? যে এইটা আরো উপরে যাবে। আমাদের কাছে নিউজ আছে, আমার কাছে রিউমার আছে যে এইটা অনেক উপরে যাবে। এই যে অনেক উপরে যাওয়ার যে লোভ, এই লোভের কারণে প্রাইসটা আরো উপরে, মানে এই জায়গাটায় সেলার কি করে? সেলার সুযোগ নেওয়ার চেষ্টা করে। তার হাতে তো অলরেডি এই শেয়ারগুলো লাভে চলে আসছে, লাভে আসার পরে সে কি করতেছে? এই যে দেখতেছে যে আমি অল্প শেয়ারই, আমার কাছে 500 শেয়ার আছে, আমি 200 শেয়ার একটা হাই দামে, একটা অকল্পনীয় দামে বসাইছি, বসানোর পরে দেখলাম বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেলে আমি পরে আরো 100 আরেকটু বেশি দাম বাড়াইছিলাম, চাইলে পরে দেখলাম সেটাও বিক্রি হয়ে যাচ্ছে। এই যে সুযোগটা নেয় হচ্ছে সেলার। আর ফিয়ার এবং গ্রিডের কারণে এইটা গ্রহণ করে আমাদের মতো রিটেলার, বায়ার যারা আছে। তাহলে এই হচ্ছে ফিয়ার এবং গ্রিড। তাহলে ফিয়ার এবং গ্রিডের কারণে যেটা হয়, বাজার মুভ করে, বাজার মুভ করে। তাহলে প্রত্যেকটা ক্যান্ডেলের শুরু থেকে, ক্যান্ডেলের বডির শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এর ভিতরে ফিয়ার এবং গ্রিড আছে, এবং এই অংশটা টোটালি ইমব্যালেন্সড এরিয়া। এরপরে এইখান থেকে এই পর্যন্ত এই অংশটা ইমব্যালেন্সড এরিয়া। এই টোটাল অংশগুলোটাই হচ্ছে একটা ইমব্যালেন্সড এরিয়া। যখন এরকম লম্বা লম্বা ক্যান্ডেল তৈরি হয়, সেটা হচ্ছে ইমব্যালেন্সড এরিয়া। ব্যালেন্সড এরিয়া, আর চার্টের ভিতরে ব্যালেন্সড এরিয়া বলা হয় কোন অংশটা জানেন? যেটা কনসলিডেশন বলি আমরা। তো কনসলিডেশন এরিয়া যেটা প্রাইস বাউন্ড হয়ে যায়, মানে একটা এরিয়ার ভিতরে ঘোরাফেরা করে, সেই অংশটা হচ্ছে ব্যালেন্সড প্রাইস রেঞ্জ বলা হয়। আর ইমব্যালেন্সড প্রাইস রেঞ্জ বলা হয় যেটা লম্বা লম্বা মুভ দিয়ে উপরে উঠে যায়, সেটা হচ্ছে ইমব্যালেন্সড প্রাইস রেঞ্জ। ওই যে আগে ক্যান্ডেল বোঝানোর সময় যেটা বুঝাইছিলাম, সেটা হচ্ছে স্মার্ট মানি। স্মার্ট মানি যারা আছে, যারা বড় আকারে বিনিয়োগ করে বা বড় আকারের বাইং একসাথে করার চেষ্টা করে, তারা কি করে? তারা তো আগের থেকেই ডিটারমাইন্ড থাকে যে আমি এই শেয়ারটা এত দামে কিনবো। এখন মনে করেন সে এই জায়গাটা, এরকম একটা জায়গায় সে তার অর্ডারগুলো পেন্ডিং অবস্থায় আছে, কিন্তু মার্কেট উপরে চলে গেছে। সে কিন্তু রিটেইলারদের মতো এর পিছনে পিছনে ছুটবে না। রিটেইলার যেরকম প্রাইস যত উপরে যাচ্ছে, সে তত উপরে বাই করতেছে, কিন্তু স্মার্ট মানি কখনো সেই কাজ করে না। স্মার্ট মানি কি করে? সে ডিসাইড করছে যে আমার যদি প্রাইসটা এই দামে আসে তখন আমি কিনবো, আদারওয়াইজ কিনবো না। এই অংশটুকু মনে রাখেন, এই অংশটুকু আমি পরে আবার আপনার কানেক্ট করে দিচ্ছি। এই অংশটাই আমি যেটা বলছি যে প্রাইস যখন এরকম অনেক লম্বা লম্বা ক্যান্ডেল দিয়ে খুব দ্রুত উপরে উঠে যায়, কিন্তু সেই জায়গায় স্মার্ট মানির ইনভলভমেন্ট না থাকে, পরিপূর্ণ ইনভলভমেন্ট না থাকে। একটা ওয়েভ আছে, যেমন আমরা যখন পড়বো তখন পাবো যে থার্ড ওয়েভ মুভটা করাই হচ্ছে স্মার্ট মানি। কিন্তু আপনার ওয়েভ ওয়ানে যদি আপনার কোনো কারণে এরকম লম্বা লম্বা মুভ শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে, আমরা আপাতত ওয়েবের কথা বাদ দিই, যখন এরকম লম্বা লম্বা মুভ দিয়ে প্রাইস উপরে চলে যায়, তখন আমরা রিটেলাররা যেই দামে পাই সেই দামে এটা বাই করে নেই। কি জন্য নেই? এই ফেয়ার এবং গ্রিডের কারণে। কিন্তু স্মার্ট মানি সে ডিটারমাইন্ড থাকে, কেননা তার কাছে তো সে তো নানান রকমের ফান্ডামেন্টাল নিউজ আছে, ফান্ডামেন্টাল ক্যালকুলেশন আছে, টেকনিক্যাল ক্যালকুলেশন আছে, সমস্ত কিছু মিলায় তার কাছে হিসাব আছে, এবং সে ডিটারমাইন্ড যে সে এইরকম একটা দামের উপরে সে কিনবে না, এবং সে বিশ্বাস করে যে দামটা একসময় এই জায়গায় ফিরে আসবে। তার তো ধৈর্যের অভাব নাই, আমাদের তো ধৈর্য কম, তার ধৈর্য আছে। এই জায়গায় তার অর্ডার থেকে যায়। সে যে অর্ডারটা প্লেস করছে, সব অর্ডার যদি ফুলফিল না হয়, তাহলে কিছু অর্ডার এখানে পেন্ডিং থাকে, কিন্তু মার্কেটটা উপরে চলে যায়। উপরে যাওয়ার পরে
কি হয় এটা আমি আবার পরে আসতেছি, আপাতত আমরা আরেকটা জিনিস এখানে বুঝে যাই। সেটা হচ্ছে যে কোনো একটা ডাউন ট্রেন্ডের পরে, ধরেন এরকম একটা ডাউন ট্রেন্ড অথবা একটা কনসলিডেশন এরিয়া, ডাউন ট্রেন্ড অথবা একটা কনসলিডেশন এরিয়া, এর পরে যদি এরকম পরপর তিনটা ক্যান্ডেল তৈরি হয়, তিনটা ক্যান্ডেল, তাহলে আমরা ক্যান্ডেলগুলো নাম্বারিং করি। এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল। ক্যান্ডেল ক্যান্ডেল একটু বড় ছোট হইতে পারে, শ্যাডো একটু বেশি কম হইতে পারে, কিন্তু অলমোস্ট এরকমভাবে মার্কেটটা চলবে, প্রাইসটা এইভাবে মুভ করবে। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এইটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল। বিষয়টা খেয়াল করেন, ফার্স্ট ক্যান্ডেলের হাই যদি এরকম আপনার শ্যাডো থাকে, শ্যাডোর মাথা, আর যদি শ্যাডো না থাকে, ধরেন এরকম শ্যাডো নাই, শুধু বডি আছে, সাধারণত সেটা হয় না। যদি বডি থাকে তাহলে এই বডির এই অংশ ফার্স্ট ক্যান্ডেলের হাই আর থার্ড ক্যান্ডেলের লো, এর ভিতরটা যদি একটা গ্যাপ তৈরি হয়, ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো এর ভিতরে যদি এরকম একটা গ্যাপ তৈরি হয়, তাহলে এই যে গ্যাপের যে অংশটা, এই অংশটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ, সংক্ষেপে বলা হয় এফভিজি। তাহলে শব্দটা কি আসবে? তাহলে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ নামকরণ, এর নামকরণটা কেন হয়েছে এটা কি আমরা বুঝতে পারছি? এই গ্যাপের ভিতরে কোনো ফেয়ার ট্রেডিং হয় নাই। ঠিক ক্যান্ডেলের ভিতরে যেরকম একটা ছিল, ইমব্যালেন্স ছিল, এই পুরো অংশটা একটা ইমব্যালেন্স আছে, পুরোটার ভিতরে একটা ইমব্যালেন্স আছে, যে ইমব্যালেন্সনেসের কারণে এই গ্যাপটা ক্রিয়েট হয়েছে। তাহলে এই যে অংশটা তৈরি হয়েছে, এই অংশটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা কিভাবে খুঁজবো? সেটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের হাই, মাঝখানের ক্যান্ডেল বাদ দেবেন, মানে সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেলের লো, এর ভিতরে যদি আপনার একটা গ্যাপ তৈরি হয়, সেই ক্ষেত্রে সেই যে গ্যাপটা, সেই গ্যাপটার নাম হবে ফেয়ার ভ্যালু গ্যাপ। কিন্তু কোনো কারণে যদি আপনার এই শ্যাডো এই পর্যন্ত আসতো, তাহলে এই যে ফার্স্ট ক্যান্ডেলের হাই এইখানে হইতো, সেকেন্ড ক্যান্ডেলের লো এইখানে হইতো, তাহলে এর ভিতর কি কোনো গ্যাপ থাকতো? সেটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে কনসিডার করা যাবে না, ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে কনসিডার করা যাবে না। অথবা যদি সেরকম না হয়, মনে করেন এই ক্যান্ডেলের হাই কোনোভাবে এই পর্যন্ত ছিল, শ্যাডো ওই পর্যন্ত ছিল, তাহলে এর হাই এর লো এর ভিতরে কোনো গ্যাপ নাই, তাহলে সেটাও ফেয়ার ভ্যালু গ্যাপ হবে না। ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে আপনার ক্লিয়ার থাকতে হবে যে ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো এর ভিতরে গ্যাপ তৈরি হতে হবে। এবং এইটা যে আপনার শুধু বটম থেকে বা 0 পয়েন্ট থেকে প্রাইস যখন মুভ করবে তখনই হবে, বিষয়টা এরকম না। এটা যেই কোনো জায়গায় হতে পারে এবং একাধিক ফেয়ার ভ্যালু গ্যাপ একটা মুভের ভিতর তৈরি হতে পারে। আচ্ছা দেখেন, এই যে এইটা যদি ফার্স্ট ক্যান্ডেল হয়, এইটা সেকেন্ড ক্যান্ডেল, এইটা থার্ড ক্যান্ডেল, তাহলে পরে এই যে ফার্স্ট ক্যান্ডেলের হাই আর এই যে থার্ড ক্যান্ডেলের লো, এই যে ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো, ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো, এইটা মিলে তৈরি হবে ফেয়ার ভ্যালু গ্যাপ। এইবার ফেয়ার ভ্যালু গ্যাপের গুরুত্বটা কি, আমরা সেটা বোঝার চেষ্টা করি। ফেয়ার ভ্যালু গ্যাপের গুরুত্ব হচ্ছে, ওই যে বললাম যে এই জায়গায় স্মার্ট মানির পেন্ডিং অর্ডার রয়ে গেছে, এখন স্মার্ট মানির অর্ডার যখন ফুলফিল না হবে ততক্ষণ পর্যন্ত সে বাজার মুভ করতে দেবে না। যদি অন্যভাবে বলি, যতক্ষণ পর্যন্ত স্মার্ট মানির যে বাই অর্ডারগুলো আছে, সেই অর্ডারগুলো যতক্ষণ ফুলফিল না হবে ততক্ষণ পর্যন্ত লিকুইডিটি, মানে এনাফ লিকুইডিটি পাবে না। লিকুইডিটি যদি না পায় তাহলে বাজার সামনে মুভ করবে না। তাহলে কি করতে হবে? বাজারকে সেই লিকুইডিটি নেওয়ার জন্য এই অংশ থেকে এই অংশে ফিরে আসতে হবে। এই অংশে ফিরে আসবে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ এই এরিয়াতে যখন আসবে, যে স্মার্ট মানির যে বাই অর্ডারগুলো ছিল, পেন্ডিং বাই অর্ডার, সেই পেন্ডিং বাই অর্ডারগুলো ফুলফিল হবে। এরপরে সে কি করবে, এইখান থেকে যেহেতু লিকুইডিটি পেয়ে গেছে, লিকুইডিটিটা ফুয়েল বলা হয়, যে একটা গাড়ি চলতে যেরকম ফুয়েল লাগে, মার্কেট চলতে গেলে লিকুইডিটি লাগে, লিকুইডিটিকে ফুয়েলের মতো বলা হয়। এইখানে ফুয়েল যখন পেয়ে যাবে তখন মার্কেটটা এখান থেকে উপরে চলে যাবে। তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপের এই হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা, যে ফেয়ার ভ্যালু গ্যাপ যদি তৈরি হয় তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপে আবার প্রাইস ফিরে আসে এবং সেইখান থেকে প্রাইস মুভ করে।
তাহলে আমরা এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা খুঁজে পাইছিলাম, ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো, এই যে অংশটা, এই অংশটা ধরেন মার্কেট এইভাবে চলে গেছে, আমরা এইটা এক্সটেন্ড করে রাখি এবং আমরা ধরে নিতে পারি যে মার্কেট ওইখানে আবার ফিরে আসবে। এই ফেয়ার ভ্যালু গ্যাপের থেকে কি করবে, মার্কেট ট্যাপ করবে, মানে যে পেন্ডিং অর্ডারগুলো, সেই পেন্ডিং অর্ডারগুলো ফুলফিল করবে এবং এখান থেকে আবার উঠে যাবে। আপনারা যদি এটা আরও খেয়াল করেন, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে? এই ফার্স্ট ক্যান্ডেল, এই সেকেন্ড ক্যান্ডেল, এইটা থার্ড ক্যান্ডেল। যদি সেইটা হয়, এই ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, এই অংশ থেকে প্রাইস মুভ করছে। এইটা ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, প্রাইস এখানে আসছে, এখান থেকে মুভ করছে। ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলেই সব ফিল আপ করবে এরকম না, ফেয়ার ভ্যালু কোনটা ফিল আপ করবে কোনটা ফিল আপ করবে না এর আবার কিছু রুল আছে, কিন্তু আমরা এখন বেসিকটা শিখতেছি। আবার সব জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ রেসপেক্ট করে না, ফেয়ার ভ্যালু গ্যাপ রেসপেক্ট করে না। ফেয়ার ভ্যালু গ্যাপে আসে লিকুইডিটি নিয়ে নিচে চলে আসে, কি জন্য আসে সেটা আমরা একটু পরে দেখব আর কি। আমি এতক্ষণ আপনাদের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখাইছি, এটা টোটালি বুলিশ সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ। এবার তাহলে বেয়ারিশটা কিরকম হবে? সমস্ত নিয়ম কানুন এক, এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল, তাহলে ফার্স্ট ক্যান্ডেলের লো, সেকেন্ড ক্যান্ডেলের হাই। বুলিশের ক্ষেত্রে কি ছিল? ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো। আর বিয়ারিশের ক্ষেত্রে কি হবে? ফার্স্ট ক্যান্ডেলের লো, থার্ড ক্যান্ডেলের হাই। যদি গ্যাপ তৈরি করে তাহলে সেই গ্যাপটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক এই একইভাবে এইখানে যদি আপনার এই শ্যাডো কোনোভাবে এতদূর নামে বা এই পর্যন্ত নামে, এর ভিতরে কোনো গ্যাপ নাই, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে গণ্য হবে না। অথবা যদি এই শ্যাডো এতটুকু পর্যন্ত থাকে, তাহলেও এর ভিতরে কোনো গ্যাপ থাকবে না এবং সেটা ফেয়ার ভ্যালু গ্যাপ বলা যাবে না। আচ্ছা, তাহলে আমরা বিয়ারিশ কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি। বিয়ারিশটা যদি আমরা দেখি, এইটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এইটা সেকেন্ড ক্যান্ডেল, এইটা থার্ড ক্যান্ডেল, তাহলে এই ফার্স্ট ক্যান্ডেলের লো আর থার্ড ক্যান্ডেলের হাই, এটা এক্সটেন্ড করে দেন, দেখেন এক্স্যাক্টলি ওইখান থেকে ট্যাপ করে নিচে আসছে। ফেয়ার ভ্যালু গ্যাপ এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অর্ডার ব্লক। অর্ডার ব্লকের সাইকোলজিটা কি? অর্ডার ব্লকের সাইকোলজিটাও ঠিক ওই একই রকম, যেটা বলতেছিলাম যে স্মার্ট মানি যদি এক জায়গায়, মানে তারা তো ডিটারমাইন্ড থাকে যে আমি এই রকম একটা প্রাইসে শেয়ারগুলো আমার যে কোয়ান্টিটি প্রয়োজন, আমি এরকম একটা জায়গায় একটা প্রাইসে কালেক্ট করব। এখন আমরা যেরকম ঠিক একটা অ্যাকুরেট রেঞ্জে বাই সেল করি, মনে করেন আমরা 20 টাকায় কিনবো তো 20 টাকায় কিনবো। এখন আমাদের অল্প শেয়ার, আমরা যদি ঠিক একটা দামেই সেলগুলো বসাই বা বাইগুলো বসাই, সেই ক্ষেত্রে মার্কেটে কোনো প্রভাব পড়ে না। কিন্তু স্মার্ট মানি যখন বা বড় ফান্ড যারা, ইনস্টিটিউশন যারা, এরা যখন বাই করে, এরা হিউজ ভলিউমে বাই করে অথবা সেল করে, তো এরা যখন একটা নির্দিষ্ট প্রাইসে বাই বা সেল বসায়, তখন ওই জায়গায় প্রথমত অত পরিমাণ, মনে করেন সে বাই করবে, এক্স্যাক্ট একটা লেভেলে অত পরিমাণ সেলার থাকে না, যার কারণে তার অর্ডার ফিল আপ হয় না। এছাড়া আরও যেটা হয়, যদি একই জায়গায় অনেকগুলো সেল অর্ডার বসাইছে কোনো নির্দিষ্ট একটা লেভেলে, 20 টাকার একটা লেভেলে সে অনেকগুলো কয়েক লাখ সেল অর্ডার বসাইছে, সাধারণভাবে মার্কেটে একটা প্যানিক ক্রিয়েট হয়ে যায়। প্যানিক ক্রিয়েট হয়ে যাওয়ার পরে মার্কেটটা দ্রুত ফল করে। এবং বাইয়ের ক্ষেত্রেও সেটা হয়, যদি নির্দিষ্ট একটা জায়গায় সে অনেকগুলো বাই অর্ডার বসায়, সাধারণ জনগণ দেখতেছে যে এই জায়গায় একটা বাল্ক অর্ডার আছে এত লক্ষ শেয়ারের, তাহলে এই শেয়ারটা নিয়ে কিছু একটা হবে, তারা কি করে দামটা উপরে নিয়ে যায়। কিন্তু উপরে নিয়ে যায়, দামটা উপরে ওঠে, যেটা এখানে বলতেছিলাম যে দামটা উপরে ওঠে ঠিকই, কিন্তু ভলিউম সেইভাবে মানে অত কেনা বেচা হয় না। যে এই কারণে স্মার্ট মানির বা ইনস্টিটিউশন যে বাইগুলো করতে চায়, যে কোয়ান্টিটির বাই করতে চায়, সেই পরিমাণ বাই তারা একটা রেঞ্জের ভিতরে করতে পারে না, মানে একটা নির্দিষ্ট এরিয়ায়, যেমন 20 টাকা হোক বা 25 টাকা হোক, নির্দিষ্ট একটা জায়গায় করতে পারে না। এই জন্য তারা কি করে, ধরেন এইখানে কিছু স্টক বসাইলো, এরপরে আরেকটু উপরে 20 পয়সা বাড়তি দিয়ে আরেকটা বসাইলো, তারপরে আরেকটু উপরে বসালো, এরকম করে সে একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে, ধরেন 20 টাকার থেকে শুরু করে 23 টাকার ভিতরে সে প্রাইসগুলো স্টকটা কালেক্ট করবে, এরকম একটা জায়গা সে
নির্ধারণ করে যে আমি এই জায়গাগুলো, এবং যখন সে বসায়, ধরেন বাই, আমরা বাইয়ের ক্ষেত্রে বলতেছি যেহেতু এটা বুলিশ দিকে দেখাচ্ছি, তাহলে তার বাই অর্ডারগুলো কি হয়, একটা জায়গায় না বসায় সে একটু পরে পরে একটু পরে পরে একটু পরে পরে বসায়। এখন এই যেই অংশটার ভিতরে ধরেন এই থেকে 22 টাকার থেকে 20 টাকা পর্যন্ত, 22 টাকার থেকে 20 টাকা, এই অংশটার ভিতরে তার বিভিন্ন ধাপে ধাপে 10 পয়সা ডিফারেন্সে হোক বা 50 পয়সা ডিফারেন্সে হোক বাই অর্ডারগুলো বসানো আছে। তাহলে এই যে পুরো যে অংশটা, এই পুরো অংশটারে বলা হবে কি, তার অর্ডার, স্মার্ট মানির অর্ডার। যেইখানে স্মার্ট মানির অর্ডারগুলো ব্লক আকারে থাকে সেই পুরো অংশটাকে বলা হয় অর্ডার ব্লক। তাহলে সেই অর্ডার ব্লকগুলো সাধারণত কীরকম জায়গায় থাকে, অর্ডার ব্লকটা থাকে এরকম একটা ডাউন ট্রেন্ডের পরে যখন আপ মুভমেন্ট তৈরি হয় সেই রকম জায়গাতে একটা অর্ডার ব্লক তৈরি হয়। ধরা যাক এইটা হচ্ছে ডাউন ট্রেন্ডের শেষ ক্যান্ডেল, এরপরে আপ ট্রেন্ড শুরু হয়েছে। তাহলে আপ ট্রেন্ড যখন, ডাউন ট্রেন্ডের পরে আপ ট্রেন্ড যখন শুরু হবে, ডাউন ট্রেন্ডের পরে আপ ট্রেন্ড যখন শুরু হবে, কিংবা আপ ট্রেন্ডের পরে ডাউন ট্রেন্ড যখন শুরু হবে, তখন যেই ক্যান্ডেলটা পাওয়া যাবে এই ক্যান্ডেলের পুরো অংশটাকে আপনি অর্ডার ব্লক হিসেবে ট্রিট করতে পারেন। এই থেকে এই যে অংশটা, এই পুরো অংশটা অর্ডার ব্লক। অর্ডার ব্লক মানে কি, এইখানে বায়ারের স্মার্ট মানির যত বাই অর্ডার ছিল সেই বাই অর্ডারের পেন্ডিং অর্ডারগুলো এখানে ব্লক আকারে রয়ে গেছে। কি কারণে রয়ে গেছে, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপের কারণে প্রাইসটা উপরে চলে গেছে কিন্তু তার অর্ডার ফিল হয় নাই। এখানে খেয়াল করেন বিষয়টা, আমরা কিন্তু একটু একটু করে গভীরে ঢুকতেছি। তাহলে পরে ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা কাজ করবে, এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে যেই ফেয়ার ভ্যালু গ্যাপের লাগোয়া একটা অর্ডার ব্লক থাকবে, বা অর্ডার ব্লকের পরেই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকবে সেই ফেয়ার ভ্যালু গ্যাপটার গুরুত্ব বেশি থাকবে। যদি এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে সেই ফেয়ার ভ্যালু গ্যাপটার গুরুত্ব থেকে এই যে অর্ডার ব্লকের অর্ডার ব্লক বলতে যেটা আমরা মানে কনসিডারেশনে নিয়ে আসবো সেইটা হচ্ছে ডাউন ট্রেন্ডের পরে আপ ট্রেন্ডের প্রথম ক্যান্ডেল, ডাউন ট্রেন্ডের পরে আপ ট্রেন্ডের প্রথম ক্যান্ডেল, অথবা আপ ট্রেন্ডের পরের প্রথম। এখন এইখানে অল্প একটু অ্যাডভান্স লেভেলের সূত্র আছে। অ্যাডভান্স লেভেলের সূত্রটা হচ্ছে যদি আপনার এই ক্যান্ডেলের শ্যাডো এই ক্যান্ডেলের থেকে একটু নিচে হয় তাহলে পরে অর্ডার ব্লক এইটা হবে না, তখন অর্ডার ব্লক শিফট হয়ে এইখানে আসবে। সোজা কথা হচ্ছে যেই অংশে, ধরেন এই অংশে আপনার একটা সাপোর্ট জোন আছে, তাহলে সাপোর্ট জোন যদি থাকে, আমরা ওইখানে লিকুইডিটি কোথায় কোথায় থাকে বলছিলাম, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ জায়গা বলছি যে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সে লিকুইডিটি থাকে। তাহলে এইটা যদি একটা সাপোর্ট হয় তাহলে এর নিচে লিকুইডিটি আছে, সেই লিকুইডিটি সুইপ করছে যেই ক্যান্ডেল, এটা তো সুইপিং তাই তো, লিকুইডিটি সুইপ করবে যেই ক্যান্ডেলে সেই ক্যান্ডেলটা হবে অর্ডার ব্লক। এই জন্য এই ক্ষেত্রে অর্ডার ব্লকের ক্যান্ডেলের কালার কোনো ম্যাটার করে না। যেমন তার উদাহরণ এইটা, মনে করেন এতক্ষণ আমরা কি বুঝতেছিলাম, আমরা বুঝতেছিলাম যে এই সবুজ ক্যান্ডেলটা আমাদের অর্ডার ব্লক। কি জন্য, এইটা হচ্ছে আপ ট্রেন্ডের প্রথম ক্যান্ডেল, ডাউন ট্রেন্ড শেষে আপ ট্রেন্ডের প্রথম ক্যান্ডেল, সেই হিসাবে এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। কিন্তু যদি কোনো কারণে এইটার শ্যাডো এই যে প্রথম যে ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল আমরা যেটা ধরছি তার নিচে চলে আসে, তাহলে অর্ডার ব্লক চেঞ্জ হয়ে এইখানে চলে আসবে, অর্ডার ব্লক এইখানে চলে আসবে। এবং সেই ক্ষেত্রে ফেয়ার ভ্যালু গ্যাপটা যখন ক্যালকুলেশন করবেন, এইটা হবে ফার্স্ট ক্যান্ডেল, এইটা সেকেন্ড ক্যান্ডেল, এইটা থার্ড ক্যান্ডেল।